ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে শিখতে পারবে চূড়ান্ত হিসাব তথা ফাইনাল অ্যাকাউন্ট কিভাবে অতি সহজে প্রস্তুত করা যায় আর সেই প্রস্তুতের প্রক্রিয়াটা কিভাবে সহজেই মনে রাখা যায় এ সংক্রান্ত বিস্তারিত মজার আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জেনারেল লাইনের স্টুডেন্ট তাদের কিন্তু আর এখন চূড়ান্ত হিসাব নেই। এই চূড়ান্ত হিসাবের নাম এখন হলো আর্থিক বিবরণী। কিন্তু যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা অর্জন করে বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রেও হিসাব বিজ্ঞান একটি বিষয় রয়েছে। তাদেরকেও হিসাব বিজ্ঞান অল্প কিছু পড়তে হয়। আর তাদের সেই হিসাব বিজ্ঞান বইতে এখনও এটার নাম চূড়ান্ত হিসাবই আছে, এখনও চূড়ান্ত হিসাবই করানো হয়, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট করানো হয়। এমনই বেশ কিছু শিক্ষার্থী যারা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন, আমার লেকচারগুলো, তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন। তাদের অনুরোধ রাখতে গিয়েই আমি বাধ্য হয়ে আবার পুনরায় সেই পুরনো ফাইনাল অ্যাকাউন্ট নিয়ে লেকচারটা বানালাম। আশা করি তাদের সহ সবাই উপকারে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা অনেক তথ্য রয়েছে এর মাঝে। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে এই চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে প্রশ্নে কি থাকবে এবং আমাকে কি করতে হবে। সর্বদাই প্রশ্নে একটি রেওয়ামিল ও তার নিচে কিছু সমন্বয় থাকবে, এরকম একটি প্রশ্ন থাকবে। এই প্রশ্ন থেকে যদি এক মালিকানা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব হয়, তাহলে ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং উদ্বৃত্তপত্র, এই তিনটি অংশ প্রস্তুত করতে হবে। আর যদি সেটা যৌথ মূলধনী কোম্পানির চূড়ান্ত হিসাব হয়, তাহলে এই তিনটি সহ আরও একটি অতিরিক্ত হিসাব করতে হবে, মোট 4টি করতে হবে। চলো দেখে নিই সেটা কি। এই যে ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, সেটা হলো লাভ লোকসান আবন্টন হিসাব, আর হলো উদ্বৃত্তপত্র। এই 4টি অংশ প্রস্তুত করতে হবে। তো তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে এই রেয়ামিল এবং সমন্বয় থেকে এই হিসাবগুলো প্রস্তুত করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী স্লাইডে জানলাম যে রেয়ামিল এবং সমন্বয় থাকবে। আর এই রেয়ামিল এবং সমন্বয়ের সর্বোচ্চ 4টি জিনিস থাকবে: আয়, ব্যয়, সম্পদ, দায়। শুধু রেওয়ামিল সমন্বয় কেন, পৃথিবীর সকল হিসাব বিজ্ঞানে এই 4টি জিনিস আছে, এর বাইরে কিচ্ছু নাই। আমি অসংখ্য আমার ক্লাসে বলেছি এই কথাটি। তার মানে কি, এই 4টি জিনিস দিয়েই তোমাকে ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং উদ্বৃত্তপত্র করতে হবে। তাহলে এই 4টির মধ্যে যেগুলো পণ্য সংক্রান্ত আয় ব্যয় এবং প্রত্যক্ষ ব্যয় ও কারখানার উপরি ব্যয়, সেগুলো যাবে ক্রয় বিক্রয় হিসাবে। আর যেগুলো অফিস উপরি ব্যয়, বিক্রয় উপরি ব্যয় এবং বিক্রয় ব্যতীত অন্যান্য আয়, সেগুলো যাবে লাভ লোকসান হিসাবে। আর সম্পদ ও দায় যাবে উদ্বৃত্তপত্রে। অর্থাৎ এই রেয়ামিল এবং সমন্বয়ে যত সম্পদ ও দায় থাকবে সব যাবে উদ্বৃত্তপত্রে। আর সম্পদ ও দায় ছাড়া আয় ব্যয়ের মধ্যে যেগুলো পণ্য সংক্রান্ত আয় ব্যয়, প্রত্যক্ষ ব্যয় এবং কারখানার উপরি ব্যয়, সেগুলো যাবে ক্রয় বিক্রয় হিসাবে। আর যেগুলো অফিস উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয় আর বিক্রয় ছাড়া অন্য সকল আয়, সেগুলো যাবে লাভ লোকসান হিসাবে। তো তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, তোমরা কিভাবে বুঝবে পণ্য সংক্রান্ত আয় ব্যয় কোনগুলো, প্রত্যক্ষ ব্যয় কোনগুলো, কারখানার উপরি ব্যয় কোনগুলো, অফিস উপরি ব্যয় কোনগুলো, বিক্রয় উপরি ব্যয় কোনগুলো, বিক্রয় ব্যতীত অন্যান্য আয় কোনগুলো, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এবং সম্পদ আর দায় কি? কোনো টেনশনের কারণ নেই। এর কারণ এগুলো নিয়েও মজার লেকচার ইতিমধ্যে আমি আমার চ্যানেলে দিয়েছি। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্কগুলো দিয়ে দিব। তোমরা সেই লেকচারগুলো দেখো, অনেক ভালো লাগবে। তোমরা অনেক কিছু সহজেই শিখে ফেলতে পারবে এবং এই ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং উদ্বৃত্তপত্র অনায়াসেই তোমরা করতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আরও একটু বিস্তারিতভাবে জানি কিভাবে এই 3 ধরনের হিসাবগুলো করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো একটি রেয়ামিল আর কিছু সমন্বয়। এই রেয়ামিল এবং সমন্বয় থেকে এই যে দেখো এরকম একটি ক্রয় বিক্রয় হিসাব আমরা প্রস্তুত করব। তো আমি তার কিছু বৈশিষ্ট্য বলতেছি, তোমরা খেয়াল করো। উপরে লিখবে প্রতিষ্ঠানের নাম, এই যে আনমনা সেন প্রশ্নে আছে তাই আমি আনমনা সেন লিখেছি। মাঝে লিখবে ক্রয় বিক্রয় হিসাব, আর নিচে লিখবে 31শে ডিসেম্বর 2018 সালের সমাপ্ত বছরের জন্য। এখানে আমি 18 সাল ব্যবহার করেছি। তোমরা প্রশ্নে যেই সাল থাকবে সেই সাল লিখবে। যেমন এই প্রশ্নে 14 সাল আছে, তাই এখানে 14 সাল লিখবে তোমরা। যেই প্রশ্নে 17 সাল থাকবে তোমরা 17 সাল লিখবে। আর বামে লিখবে ডেবিট, ডানে লিখবে ক্রেডিট। এর কারণ হলো
খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি চিরসত্য কথা বলতেছি, যেখানেই তোমরা এই হিসাব শব্দটি পাবে, ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, মূলধন হিসাব, যেখানে এই হিসাব শব্দ আছে সেখানেই ডেবিট ক্রেডিট আছে। আর অলওয়েজ বাম দিক হলো ডেবিট, ডান দিক হলো ক্রেডিট। টি ছক দেখো, এই যে আমি টি এর মতো মোটা দাগ দিয়ে বুঝিয়েছি, মাঝের এই মোটা দাগ, উপরের মোটা দাগ দেখো টি এর মতো দেখা যায়। টি ছকের বাম দিক ডেবিট, ডান দিক ক্রেডিট। আর এই ডেবিটে বসে সকল ব্যয়গুলো, আর ক্রেডিটে বসে সকল আয়গুলো অথবা দায়গুলো। আর ডেবিটে বসবে ব্যয়ের পাশাপাশি সম্পদগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা জানি এটা হলো ক্রয় বিক্রয় হিসাব। তার মানে তুমি তোমার মাথায় কমান্ড দাও, এখানে শুধু ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জিনিসই আসবে, আর কিচ্ছু আসবে না। আর এই ক্রয় বিক্রয় কিন্তু পণ্যের অপর নাম। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে হিসাব বিজ্ঞানের সর্বোচ্চ মোট 4 ধরনের পণ্য আছে। এই যে দেখো, একটা হলো প্রারম্ভিক মজুত পণ্য, আর একটা হলো সমাপনী মজুত পণ্য। 2 ধরনের পণ্য চলে গেল। এই বিক্রয় এক ধরনের পণ্য, এই ক্রয় এক ধরনের পণ্য, অর্থাৎ সর্বমোট 4 ধরনের পণ্য আছে। আর সেই 4 ধরনের পণ্যই এখানে আসবে। আর শিক্ষার্থী বন্ধুরা, এই ক্রয় করতে গেলে এই প্রত্যক্ষ খরচগুলো হয়, তাই ক্রয়ের নিচে সেই প্রত্যক্ষ খরচগুলো বসবে। আবার পণ্য উৎপাদন করতে গেলে এই প্রত্যক্ষ খরচের পাশাপাশি কিছু কারখানার উপরই ব্যয় হয়, সেগুলো এখানে বসবে। অর্থাৎ এই 4 ধরনের ব্যয়গুলো বসবে ডেবিটে, আর এই 2 ধরনের আয়গুলো বসবে ক্রেডিটে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা খেয়াল করো, এই যে ক্রয়, নিট ক্রয়, এখানে নিট ক্রয় বসবে। ক্রয় বলতে নিট ক্রয়, নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। আবার বিক্রয় বলতে নিট বিক্রয় বসবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি নিট বিক্রয়, নিট ক্রয় কিভাবে নির্ণয় করব? নো টেনশন, এ নিয়েও আমার চ্যানেলে ক্লাস আছে, তোমরা দেখো। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এভাবে এই ডেবিটে 4 ধরনের আইটেম এবং ক্রেডিটে 2 ধরনের আইটেম বসিয়ে তোমরা যদি ক্রেডিট দিক বড় হয় তাহলে এইভাবে মোট লাভ বের করবে, আর যদি ডেবিট দিক বড় হয় তাহলে এখানে মোট ক্ষতি হবে। যেমন প্রথমে আমরা মোট লাভ দেখি। দেখো, ক্রেডিটে হলো 15 আর 3 18,000, আর এখানে হচ্ছে 4টা মিলে 16,000। তাই ক্রেডিট দিক বড়, এই জন্য পার্থক্যর নাম হচ্ছে মোট লাভ। এই মোট লাভটা চলে যাবে পরের হিসাবে, অর্থাৎ লাভ লোকসান হিসাবে স্থানান্তর, এই জন্য ব্র্যাকেটে এটা লিখতে হবে। আর যদি মোট ক্ষতি হয় সেটাও লাভ লোকসান হিসাবে যাবে। তো মোট ক্ষতি কিভাবে হয় চলো আমরা একটু দেখি। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আবার এটা একটা ক্রয় বিক্রয় হিসাব, এটা ডেবিট দিক বড়, ক্রেডিট দিক ছোট। ডেবিটে হলো 18,000 আর ক্রেডিটে হলো 13 আর 2 15,000। তার মানে এখানে 3,000 টাকা কম, তার মানে আয় কম হয়েছে 3,000, ব্যয় বেশি হয়ে গেছে, এই জন্য এটা মোট ক্ষতি। এই মোট ক্ষতিও কিন্তু লাভ লোকসান হিসাবে যাবে শিক্ষার্থী বন্ধুরা। এই মোট ক্ষতি যাবে লাভ লোকসান হিসাবে ডেবিটে, আর মোট লাভ যাবে ক্রেডিটে। তাহলে চলে এবার আমরা দেখি কিভাবে আমরা লাভ লোকসান হিসাব প্রস্তুত করতে পারি। মনে রাখবে, লাভ লোকসান হিসাব কিন্তু প্রস্তুতের শুরুই হবে এই ক্রয় বিক্রয় হিসাবের ফাইনাল ফল, মোট লাভ বা মোট ক্ষতি। আর তোমাদেরকে আমি আরো একটা তথ্য দিই, এই মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করার জন্যই কিন্তু ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করা হয়, অন্য কোনো কারণে নয়। তাহলে চলে এবার আমরা দেখব লাভ লোকসান হিসাব কিভাবে আমরা প্রস্তুত করব এই মোট লাভ এবং মোট ক্ষতি নিয়ে। প্রথমেই দেখো শিক্ষার্থী বন্ধুরা, মোট লাভ নিয়ে আমরা একটি লাভ লোকসান হিসাব প্রস্তুত করব। এখানেও সেই উপরে প্রতিষ্ঠানের নাম, লাভ লোকসান হিসাব। এখানেও আমরা লিখব 31শে ডিসেম্বর 2018 সালের সমাপ্ত বছরের জন্য। এখানেও সমাপ্ত বছর কথাটা থাকবে, কিন্তু উদ্বৃত্ত পত্রের সমাপ্ত বছর থাকবে না। কেন থাকবে না আমি সেখানে গিয়ে বলছি, কিন্তু ক্রয় বিক্রয় হিসাবে এবং লাভ লোকসান হিসাবে সমাপ্ত বছর কথা দুটো লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরও তো একটা হিসাব, তাই দেখো বামে ডেবিট ডানে ক্রেডিট, এই যে টি ছকের মতো মোটা করে আমি বুঝিয়ে দিয়েছি। আর লাভ লোকসান হিসাবের ডেবিট দিকে শুধুমাত্র 2 ধরনের ব্যয় বসে, অফিস সংক্রান্ত আর বিক্রয় সংক্রান্ত, অন্য কোনো ব্যয় এখানে বসে না। দেখো কত সহজ। তাহলে এখন তোমার জানা উচিত অফিস সংক্রান্ত ব্যয় কোনগুলো, বিক্রয় সংক্রান্ত ব্যয় কোনগুলো। সেগুলো নিয়েও আমার এই চ্যানেলে ক্লাস আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। সব অফিস উপরিব্যয় বিক্রয় উপরিব্যয় তোমরা অনায়াসেই চিনতে পারবে। তো এই 2 ধরনের ব্যয় এখানে বসাবে। আর ডান দিকে মোট লাভ, ওই যে ক্রয় বিক্রয় হিসাবে যে মোট লাভ হয়েছে সেটা এখানে আমরা আনবো। তো এই জন্য লিখবো যে ক্রয় বিক্রয় হিসাব হইতে আনিত। আর এখানে বিক্রয় ব্যতীত অন্য সকল আয়, কেননা যে বিক্রয় একটা আয়, এটা চলে গেছে ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে। এই বিক্রয় ছাড়া অন্য যত আয় আছে সব আয় বসবে লাভ লোকসান হিসাবের ক্রেডিটে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় বিক্রয় হিসাব থেকে আমরা মোট লাভ এনেছি 2,000, আর বিক্রয় ব্যতীত অন্যান্য আয় ধরলাম 5,000, তাহলে মোট আয় 7,000।
আর ব্যয় হয়েছে 6,000। তার মানে আমার আয় যেহেতু বেশি সেহেতু এটা হলো নিট লাভ 1,000 টাকা। এই নিট লাভকে আমরা উদ্বৃত্তপত্রে তথা মূলধন হিসাবে স্থানান্তর করব। আর যদি কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট হয় তাহলে সেটাকে লাভ লোকসান আবন্টন হিসাবে স্থানান্তর করব। এক মালিকানা ফাইনাল অ্যাকাউন্ট হলে সেটাকে আমরা মূলধন হিসাবে বা উদ্বৃত্তপত্রে স্থানান্তর করব। যদি নিট লাভ হয়, নিট ক্ষতি হলেও তাই। নিট ক্ষতি হলে আবার ডেবিট দিক বড় হবে, ক্রেডিট দিক ছোট হবে, অর্থাৎ ব্যয় বেশি হবে। চলো এরকম একটা উদাহরণ দেখি। এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা একটা লাভ লোকসান হিসাব, শুরু হয়েছে মোট ক্ষতি দিয়ে। খেয়াল করে দেখো, ক্রয় বিক্রি হিসাবে যদি মোট ক্ষতি হয়, ক্ষতি অলওয়েজ ডেবিট দিকে বসে, তাই সেটাকে আমরা তখন লাভ লোকসান হিসাবে এনে ডেবিট দিকে বসাবো, অর্থাৎ মোট ক্ষতি। এই যে তাই এখানে লিখবো ক্রয় বিক্রি হিসাব হইতে আনিত। আর অফিস উপরিব্যয় 3,000, বিক্রি উপরিব্যয় 2,000, মোট 6,000। কিন্তু বিক্রয় ব্যতীত অন্য আয় আছে মাত্র 4,000। তাহলে দেখো ব্যয় বেশি, আমার আয় কম, তাই এটা আমার ক্ষতি হয়ে গিয়েছে। এই জন্য তখন এখানে নিট ক্ষতি লিখতে হবে। আর এখানে লিখতে হবে উদ্বৃত্তপত্রে বা মূলধন হিসাবে অথবা লাভ লোকসান আবন্টন হিসাবে স্থানান্তর। যদি এক মালিকানা প্রতিষ্ঠান হয় তাহলে লিখবো মূলধন হিসাবে, এটা লিখবো না। আর যদি যৌথ মূলধনী কোম্পানির ফাইনাল অ্যাকাউন্ট হয় তখন আবার লিখবো লাভ লোকসান আবন্টন হিসাবে স্থানান্তর, তখন আবার এটা লিখবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, নিট ক্ষতিকে মূলধন থেকে আমরা বিয়োগ করে দিব, কেননা লাভ হলে মূলধন বেড়ে যায় আর ক্ষতি হলে মূলধন কমে যায়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লাভ লোকসান হিসাব থেকে চূড়ান্তভাবে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করি। আর এই নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করার জন্যই আমরা লাভ লোকসান হিসাব প্রস্তুত করি। আর এই লাভ লোকসান হিসাবে ডেবিটে শুধু দুই ধরনের ব্যয় আসবে, অফিস উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়। আর ডান দিকে যাবে শুধু এক ধরনের আইটেম, বিক্রয় ব্যতীত অন্য সকল আয়। আর যদি ক্রয় বিক্রি হিসাবে মোট লাভ হয় তাহলে এখানে উপরে বসবে, আর যদি মোট ক্ষতি হয় তাহলে ডেবিটে উপরে বসবে। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা দেখব যে কিভাবে উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হয়। যে উপরে লিখবা প্রতিষ্ঠানের নাম, যার হিসাব তার নাম, আর মাঝে লিখবা উদ্বৃত্তপত্র, আর এখানে লিখবা 31শে ডিসেম্বর 2018 সালের জন্য। এখানে সমাপ্ত বছর লেখা যাবে না। এর অন্যতম কারণ হলো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো উদ্বৃত্ত ব্যালেন্স, অর্থাৎ 2018 সালের শেষে যেই ব্যালেন্সগুলো আছে এগুলো সমাপ্ত হয় নাই, এগুলো রয়ে গেছে আগামী বছরের জন্য। এদের শেষ নাই, এরা আগামী বছর আমাকে সুবিধা দিবে, তাই এখানে সমাপ্ত বছর কথাটা লেখা যাবে না। একটা বিষয়। আরেকটা বিষয় হলো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো উদ্বৃত্তপত্র। এখানে দেখো কোনো হিসাব শব্দ নাই কিন্তু, তাই বামে ডেবিট এবং ক্রেডিট বলে কিছু নাই। আমি কিন্তু আগেই বলেছি যার সাথে হিসাব শব্দ থাকবে, যেমন ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, তাই তাদের ডেবিট ক্রেডিট ছিল। কিন্তু এটা হলো উদ্বৃত্তপত্র, এটা ব্যালেন্সের একটা তালিকা, তাই এর কোনো ডেবিট ক্রেডিট নাই এবং এটা সমাপ্ত বছর লেখা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্বৃত্তপত্রে বামে সকল দায় বসবে আর ডানে সকল সম্পদগুলো বসবে, অর্থাৎ রেয়ামিল এবং সমন্বয়ে যত দায় থাকবে সব তুমি বামে বসাবে, আর যত সম্পদ থাকবে সব তুমি ডানে বসাবে। বসাইলে দেখবা যে দুই দিক মিলে যাবে। দেখো বামে 11,000, ডানে 11,000। যদি উদ্বৃত্তপত্রের এই দুই দিক মিলে যায় তাহলে তুমি নিশ্চিত যে তোমার অঙ্ক হয়েছে। আর না মিললে তোমাকে বুঝতে হবে আমার কোথাও না কোথাও ভুল হয়েছে, এই জন্য অঙ্ক মিলে নাই। তাছাড়াও শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় এই দুই দিক নাও মিলতে পারে। যদি রেওয়ামিলে গড়মিল হিসাব থাকে, অর্থাৎ রেওয়ামিলের দুই দিকে যদি ভুল থাকে তাহলে উদ্বৃত্তপত্রের দুই দিকে ভুল আসবে, মিলবে না। আর রেওয়ামিলের দুই দিক যদি এরকম মিলানো থাকে তাইলে পৃথিবী উল্টায় গেলেও উদ্বৃত্তপত্রের দুই দিক অবশ্যই মিলবে। যদি না মিলে বুঝতে হবে তোমার কোথাও ভুল আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দায়ের আবার কিছু আইটেম আমি বলে দিয়েছি। সকল বকেয়া খরচাগুলি এক ধরনের দায়, সকল অগ্রিম আয়ও এক ধরনের দায়, মূলধন জাতীয় আয়গুলো এক ধরনের দায়, এবং মূলধন ও মূলধনের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য দফাগুলো এখানে বসবে। আর শিক্ষার্থী বন্ধুরা, ডান দিকে সকল সম্পদ শেষ। তারপর আরো কিছু সম্পদ হিসেবে গণ্য, যেগুলো বকেয়া আয় এবং সকল অগ্রিম ও মূলধন জাতীয় ব্যয়সমূহ এই সম্পত্তির পাশে বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা যায়। এই টোটাল প্রক্রিয়াটাকে মাত্র দুটি কবিতার মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। আমার আবিষ্কৃত প্রথম কবিতাটা হলো রেওয়ামিলের এন্ট্রি একবার যায়, সমন্বয়ের গুলো দুইবার যায়, সম্পদ দায় শেষ করে যায়। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, রেওয়ামিলের সকল আইটেমগুলো একবার যাবে, হয় ক্রয় বিক্রয় হিসাবে, না হয় লাভ লোকসান হিসাবে, না হয় উদ্বৃত্তপত্রে একবার। কিন্তু সমন্বয়ের গুলো আবার যাবে দুইবার। একই ঘরে দুইবার হইতে পারে, আবার দুই ঘরেও দুইবার হইতে পারে। আর সম্পদের দায় শেষ ঘরে বলতে উদ্বৃত্তপত্রে যাবে। আর শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় কবিতাটা হলো সমন্বয় নিয়ে। সকল সমন্বয়গুলো
যদি বাড়ে তাহলে যোগ হবে, কমলে বিয়োগ হবে, আর বকেয়া যোগ হবে, অগ্রিম বিয়োগ হবে। এগুলো নিয়ে আমার চ্যানেলে ক্লাস আছে, তোমরা দেখো, তাহলে আরও সহজ হয়ে যাবে, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এই কবিতাগুলোর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। আর শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কথা তোমাকে মনে রাখতে হবে, এই ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসানের উদ্বৃত্তপত্র করতে গিয়ে খুবই ইম্পর্টেন্ট কথা, এই রেয়া মিল এবং সমন্বয়ের 1 বছরের বা 12 মাসের যে ফলাফল সেগুলো বসবে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাবে, আর 1 বছরের অধিক বা 12 মাসের অধিক যে ফলাফল সেগুলো বসবে উদ্বৃত্তপত্রে। অর্থাৎ 1 বছর শেষে বা 12 মাস শেষে আগামী বছরের জন্য যে ফলাফলগুলো থাকবে সেগুলো যাবে উদ্বৃত্তপত্রে, আর যাদের ফল 1 বছরের মধ্যে শেষ, 12 মাসের মধ্যে শেষ, সেগুলো বসবে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাবে। এ নিয়েও আমার একটি ক্লাস আছে, আমার চ্যানেলে তোমরা দেখো, তাহলে এই ধারণাটা তোমাদের আরো সহজ হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই অনুরূপ ক্লাস পেতে, শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।